আমরা আমরা গত ক্লাসে বেশ কয়েক ধরনের টাইম সিরিজ ডেটা নিয়ে আলোচনা করেছিলাম। 5 ধরনের টাইম সিরিজের কথা বলেছিলাম। 2 ধরনের ছিল র্যান্ডম ওয়াক মডেল, উইদাউট জিফ টার্ম, একটা উইথ জিফ টার্ম। তারপরে আরেকটা ছিল ট্রেন্ড সিরিজ, এবং একটা ছিল স্টকাস্টিক ট্রেন্ড সিরিজ, একটা ছিল অটো রিগ্রেসিভ মডেল। 3 ধরনের টাইম সিরিজ নিয়ে আলোচনা করেছি। জেনারেল ফর্ম থেকে আমরা বিভিন্ন কোএফিসিয়েন্টের উপর রেস্ট্রিকশন ইম্পোজ করে 5 ধরনের টাইম সিরিজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে টাইম সিরিজ আরেকটা নেচার আছে, এক ধরনের টাইম সিরিজ আছে যেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড সিরিজ বা ইন্টিগ্রেটেড স্টোকাস্টিক প্রসেস। এই ইন্টিগ্রেটেড স্টোকাস্টিক প্রসেস বা সংক্ষেপে ইন্টিগ্রেটেড সিরিজ, এটা কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো নিয়ে আমরা আলোচনা করবো। ইন্টিগ্রেটেড সিরিজ বা ইন্টিগ্রেটেড স্টোকাস্টিক সিরিজ কাকে বলি আমরা? আমরা ইতিমধ্যে জেনেছি যে স্টোকাস্টিক প্রসেস কি এবং এবং নন স্টেশনারি স্টোকাস্টিক প্রসেস কি। আমরা একটা সিরিজকে নন স্টেশনারি স্টোকাস্টিক প্রসেস বলি বা নন স্টেশনারি সিরিজ বলি সংক্ষেপে, যদি যে যে ডিস্ট্রিবিউশন থেকে টাইম সিরিজের ডেটাগুলো জেনারেট হচ্ছে সেই ডিস্ট্রিবিউশনগুলো যদি ওভার টাইম চেঞ্জ হয়ে যায়, এর শেপ বা লোকেশন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা সেই সিরিজটাকে বলি নন স্টেশনারি সিরিজ। এখন এই যে ইন্টিগ্রেটেড সিরিজ যেগুলো, সেগুলো এক ধরনের নন স্টেশনারি সিরিজ। যে সকল সিরিজকে নন স্টেশনারি থেকে স্টেশনারি করার জন্য আমাদের ডিফারেন্স করার প্রয়োজন পড়ে, সে সকল সিরিজগুলোকে বলা হয় ইন্টিগ্রেটেড সিরিজ। ইন্টিগ্রেটেড সিরিজ এই টার্মটা আসছে যে কতবার ডিফারেন্স করতে হয় একটা সিরিজকে স্টেশনারি করার জন্য। তার থেকে আমাদের মনে রাখতে হবে যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা অন্যটার উল্টা। ডিফারেন্সিয়েশন করে আমরা রেট অফ চেঞ্জ বের করি, আর ইন্টিগ্রেশন করে আমরা টোটাল ভ্যালুটা বের করি। সেই দৃষ্টিকোণ থেকে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এটা অনেকটা ইনভার্স প্রসেসের মতো, উল্টো প্রসেসের মতো। তো একটা সিরিজকে ইন্টিগ্রেশন বলা হয় যদি ইন্টিগ্রেটর বিভিন্ন অর্ডারে হয়, ফার্স্ট অর্ডার ইন্টিগ্রেটেড, সেকেন্ড অর্ডার ইন্টিগ্রেটেড, বিভিন্ন অর্ডার ইন্টিগ্রেশন আছে। তো একটা সিরিজ যদি 2 অর্ডার ইন্টিগ্রেটেড হয়, তাহলে ওই সিরিজটাকে আমাদের স্টেশনারি করার জন্য 2বার সেটাকে ডিফারেন্স করতে হবে। প্রথমবার ডিফারেন্স করার পর একটা সিরিজ পাওয়া যাবে, ওই সিরিজটাকে আবার ডিফারেন্স করতে হবে, বললে আমরা স্টেশনারি সিরিজ পাবো। তো এই জন্য ইন্টিগ্রেটেড সিরিজটা যদি ইন্টিগ্রেশন অর্ডার থাকে, বিভিন্ন অর্ডারে সেটা ইন্টিগ্রেশন হবে। কেমন? তা আমরা যে র্যান্ডম ওয়াক মডেলের কথা বলেছি, সেটাও এক ধরনের ইন্টিগ্রেটেড সিরিজ, কারণ সেটা নন স্টেশনারি। এবং ওই র্যান্ডম ওয়াক মডেলকে যদি আমরা একবার ডিফারেন্স করি, ওয়াইটি থেকে ওয়াইটি-1 বাদ দিই, তাহলে সেটা স্টেশনারি সিরিজে কনভার্ট করি। যদিও নন র্যান্ডম ওয়াক মডেল একটা নন স্টেশনারি সিরিজ, ওই সিরিজটাকে যদি আমরা একবার ডিফারেন্স করি, ডিফারেন্স যে সিরিজটা পাওয়া যায় সেই ডিফারেন্স সিরিজটা স্টেশনারি হয়। এই জন্য বলা হয় যে র্যান্ডম ওয়াক মডেল ইজ নন স্টেশনারি বা ইন্টিগ্রেটেড সিরিজ অফ অর্ডার 1। আমি যদি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই, ওয়াইটি র্যান্ডম ওয়াক মডেল, ওয়াইটি ইকুয়াল টু ওয়াইটি-1 প্লাস বিটি, নিচে হচ্ছে একটা হোয়াইট প্লাস পিওর ডিস্টেন্স টাইম। আমি যদি ওয়াইটি-1 থেকে বাম পাশে নিয়ে আসি, এটাকে আমরা বলি ডিফারেন্স সিরিজ ডেল ওয়াইটি। এই ফার্স্ট ডিফারেন্স সিরিজ হচ্ছে, এবং এই ভিটা হচ্ছে স্টেশনারি, ভিটা হচ্ছে একটা স্টেশনারি সিরিজ। যদিও এই সিরিজটা ইলেকট্রিক আছে, নন স্টেশনারি, এটা স্টেশনারি, কিন্তু আমরা যে এই ফার্স্ট ডিফারেন্স বলছি সেটা স্টেশনারি সিরিজটা। যেহেতু আমাকে একবার ডিফারেন্স করার কারণে আমি স্টেশনারিতে পরিণত করতে পেরেছি, সেজন্য আমি বলতে পারি যে ওয়াইটি সিরিজটা এটা এইভাবে লিখি, এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড অফ অর্ডার 1। ওয়াইটি ইজ ইন্টিগ্রেটেড অর্ডার 1। আমি ভাব দিই কিছু কিছু সিরিজ আছে যেগুলো একবার ইন্টিগ্রেট করলে সেটা স্টেশনারি হয় না, দুবার ইন্টিগ্রেট, দুবার তাকে ডিফারেন্স করার প্রয়োজন পড়ে, সেগুলোকে বলি আমরা I2 বলি। সেগুলো ইন জেনারেল আমরা বলে থাকি যে
আইডি বলতে আমরা বুঝি যে ইন্টিগ্রেটেড অফ অর্ডার ডি। অর্ডার ডি তার মানে ডি টাইমস ডিফারেন্স করার পর যদি সেটা স্টেশনারি হয় সেটাকে বলা ইন্টিগ্রেটেড অফ অর্ডার ডি কলম। এই টাইম যদি সেটা প্রয়োগ করা প্রয়োজন পড়ে। এখন আমরা এই ইন্টিগ্রেটেড সিরিজে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা সংক্ষেপে উপস্থাপন বলবো। প্রপার্টিজ অফ ইন্টিগ্রেটেড সিরিজ। একটা প্রপার্টিজ কথা বিশেষ করে উল্লেখ করবো। এটা প্রথম যে প্রপার্টিজ আছে সেটা হলো যে যদি আমরা দুটো ইন্টিগ্রেটেড সিরিজ নিই, দুটোই একটা হলো অর্ডার 0 একটা অর্ডার 1 ফর এক্সাম্পল ইফ এমন করে 5xt ইন্টিগ্রেটেড সিরিজ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অর্ডার 0। মানে এটা 0 মানে এটা ডিফাইন করার প্রয়োজন না, যে নিতেই স্টেশন স্টেশনারি সিরিজগুলো আমরা সাধারণত i0 দিয়ে লিখি, যেরকম এগুলো স্টেশনারি সিরিজ ডিফাইন করার প্রয়োজন পড়ে নিচ থেকে স্টেশন। এবং আরেকটা সিরিজ যদি নিয়ে আমি নন স্টেশনারি কি ইন্টিগ্রেটেড অর্ডার 1 একবার ডিফাইন করার প্রয়োজন পড়ে। দেন যদি দুটো সিরিজ কম্বাইন করি, এডিটিভলি কম্বাইন করি ফর এক্সাম্পল, কম্বাইন করলে যে সিরিজটা পাওয়া যাবে যে সিরিজ করবে কম্বাইন equal to xt plus yt। এই যে নতুন সিরিজটা পাওয়া গেল যেটি সেই যেটি সিরিজটা এটা সেটি কি হবে, সেটা i1 i0 i1 দুটো সিরিজকে যদি আমি কম্বাইন করি, যোগ করে যদি আমি যোগ করলে যে নতুন সিরিজটা পাওয়া যাবে সেই সিরিজটা ইন্টিগ্রেটেড অর্ডার 1 0 হবে, তার হায়ার অর্ডার ইন্টিগ্রেটেড হবে। যদি একটা স্টেশনারি সিরিজকে একটু নন স্টেশনারি সিরিজের সাথে মিক্স করা হয়, মিশানো হয়, তাহলে যে ফলাফল যে সিরিজটা পাওয়া যাবে সেই সিরিজটা হবে কি নন স্টেশনারি অবস্থা। নাকি ভালোবাসার সাথে খারাপ মিশালে ভালো মতো খারাপ হয়ে যায় এই ধরনের যে ইন্টিগ্রেটেড সিরিজকে নন ইন্টিগ্রেটেড সিরিজের সাথে মিশানো হলে বা স্টেশনারি সিরিজকে নন স্টেশনারি সিরিজের সাথে মিশানো হলে রেজাল্টিং সিরিজটা বা কম্বাইন্ড সিরিজটা নন স্টেশনারি হয়ে যায়। 1 নম্বর প্রপার্টিস ইন্টিগ্রেটেড সিরিজ। 2 নম্বর প্রপার্টিস হলো যে যদি আমরা একটা সিরিজ নেই xt ইন্টিগ্রেটেড অফ অর্ডার d, xt is integrated of order equal to the function order d order যদি ইন্টিগ্রেট হয় the series, then এটা লিনিয়ার কম্বিনেশন। কিন্তু আমরা মিক্স করেছি, আমরা মিক্স করছি না, আমরা একটা লিনিয়ার কম্বিনেশন করছি যে কি করে তো আমরা বলছি a প্লাস bx। তখন আমি এই সিরিজটার অরিজিনটা মূলটা চেঞ্জ করে দিয়েছি, 0 থেকে শুরু করে এটা a থেকে শুরু হবে, আর এটা যে সিরিজটার যে একটা স্কেল ইফেক্ট ছিল এটা আমি চেঞ্জ করে দিয়েছি। তার সিরিজের অরিজিনগুলো অরিজিন বলা হয়, দুটোকে স্কেল বলা হয়। অরিজিন এবং স্কেল দুটো যদি পরিবর্তন করে দেওয়া হয় তার সিরিজের আমাদের যে নতুন সিরিজটা পাওয়া যাবে, নতুন সিরিজটা আইডি অর্ডার ইন্টিগ্রেটেড হবে। তো অর্ডার অফ ইন্টিগ্রেশনটা আইডি থাকে, কেমন একটা সিরিজকে চেঞ্জ করি, অরিজিন চেঞ্জ করি এবং স্কেল চেঞ্জ করি, কোন স্কেল মাপা হচ্ছে সেই স্কেলটাকে কমপ্লেক্স করা যেতে পারে বা এক্সপান্ড করা যেতে পারে। তো যদি স্কেল যদি চেঞ্জ করা হয়, যেমন আমি যদি এক্সটা যদি আমি 0.5 দিয়ে গুণ করি, তো ছোট হয়ে যাবে স্কেলটা, প্রতিটা মান ছোট হয়ে যাবে। যদি 1.2 দিয়ে গুণ করি, এক্স এর প্রতিটা মান বড় হয়ে যাবে। এই যদি 0 হয় তবে এক্স এর অরিজিনটা আগে মনে থাকবে, এই যদি 5 হয় অরিজিনটা প্রতি উঠে যাবে, এই যদি -5 হয় অরিজিন নিচে দিকে নেমে যাবে। তাহলে আমি একটা সিরিজের অরিজিন এবং স্কেল যদি পরিবর্তন করি, তাহলে নতুন যে সিরিজটা পাওয়া যাবে, নতুন সিরিজের অর্ডার অফ ইন্টিগ্রেশনটা আগে মূল সিরিজটার মধ্যেই থাকবে। এটা হচ্ছে 2 নম্বর প্রপার্টিস।
আর 3 নম্বর প্রপার্টিস হলো যে যদি এক্স এর অর্ডার অফ ইন্টিগ্রেশন যদি d1 হয় এবং if xt is integrated to order d1 order integrated এবং x yt is integrated of order d2 do order integrated and d2 is greater than d1 অর্থাৎ d1 এর মানটা d2 এর মানটা d1 এর বেশি yt সিরিজটা অর্ডার অফ ইন্টিগ্রেশনটা x1 হচ্ছে x1 এর যে অর্ডার অফ ইন্টিগ্রেশন তার চেয়ে বেশি সেক্ষেত্রে যদি দুটো সিরিজকে যদি কম্বাইন করি দেন zt কিভাবে কম্বাইন করা হলো xt এবং yt এটার সাথে আমি x কে দিয়ে গুণ করলাম y কে দিয়ে গুণ করলাম xt প্লাস by এই যে সিরিজটা পাওয়া যাবে সেটা অর্ডার অফ ইন্টিগ্রেশন কত হবে হায়ার নাম্বারটা সমান হবে দ্বিতীয় সমান হবে অর্থাৎ যদি দুটো সিরিজকে কম্বাইন করা হয় একটা অর্ডার অফ ইন্টিগ্রেশন d1 আর একটা অর্ডার অফ ইন্টিগ্রেশন d2 d2 যদি d1 এর চেয়ে বেশি হয় তাহলে দুটো সিরিজকে যদি মিক্স করা হয় তাহলে এই যে কম্বাইন্ড সিরিজ যেটা সেই কম্বাইন্ড সিরিজের অর্ডার অফ ইন্টিগ্রেশনটা d2 বড় যেটা বেশি অর্ডার ইন্টিগ্রেটেড যেটা বেশি খারাপ তার সমান d2 এর সমান দুটো কম্বাইন করবে এটা 3 নম্বর প্রপার্টিস আর 4 নম্বর প্রপার্টিসটা হলো ইন্টারেস্টিং প্রপার্টিস সেটা হলো যে যদি দুটো সিরিজ যদি একই অর্ডার ইন্টিগ্রেটেড হয় কেমন মনে করো যে দুটো সিরিজ আছে if xt অর্ডার অফ ইন্টিগ্রেশন হচ্ছে মনে করো d একটা সিরিজ হচ্ছে y তারও অর্ডার অফ ইন্টিগ্রেশন হচ্ছে d এখন যদি দুটোকে কম্বাইন করলে এদের অর্ডার অফ ইন্টিগ্রেশনটা d এর চেয়ে ছোট হতে পারে কেমন দুটোকে কম্বাইন করে যে জায়গা নিয়ে করে লিখি আমরা বলতে পারি দেন কম্বাইন করব ax zt ইকুয়াল টু axt আগেটার মতো প্লাস byt এবং এটা যে অর্ডার অফ ইন্টিগ্রেশন সেটা এখানে d করেছিল তো ds এর সমান এখন এই ds এর মানটা বা ds d এর চেয়ে বড় হতে পারে d এর সমান কিংবা d এর চেয়ে ছোট বড় দুটো একই অর্ডারে যদি ইন্টিগ্রেট হয় দুটো সিরিজ যদি কেমন তাহলে দুটোকে কম্বাইন করলে কম্বাইন সিরিজের অর্ডার অফ ইন্টিগ্রেশনটা d এর সমান কিংবা d এর চেয়ে কম ইন্টারেস্টিংলি যখন এটা d এর চেয়ে কম হয় when d star is less than d then the two series are co-integrated এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার দুটো সিরিজ যদি একই অর্ডার ইন্টিগ্রেটেড হয় প্রথমটা d1 অর্ডার ইন্টিগ্রেটেড তারপরটা d প্রথমটা d অর্ডার ইন্টিগ্রেটেড তারপরটা d অর্ডার ইন্টিগ্রেটেড এবং দুটোকে যদি আমি কম্বাইন করলে আমার যে অর্ডার অফ ইন্টিগ্রেশন সেটা ds এর সমান ds এর মানটা ds এর কম হবে অর্থাৎ এটাও মনে করো এক অর্ডার ইন্টিগ্রেটেড এটা এক অর্ডার ইন্টিগ্রেটেড যদি কম্বাইন করলে সেটা আইদার এক অর্ডার ইন্টিগ্রেটেড হবে অথবা জিরো অর্ডার ইন্টিগ্রেটেড যদি এটা জিরো অর্ডার ইন্টিগ্রেটেড হয় তখন আমরা বলি কি দুটো সিরিজ কো ইন্টিগ্রেটেড তো একই অর্ডার ইন্টিগ্রেটেড দুটো সিরিজকে কম্বাইন করলে যদি কম্বাইন্ড সিরিজটার অর্ডার অফ ইন্টিগ্রেশন কমে যায় তাহলে আমরা বলি ওই দুটো সিরিজ হচ্ছে কো ইন্টিগ্রেটেড এগুলো হলো আমাদের ইন্টিগ্রেটেড সিরিজের প্রপার্টিস এখন আমরা কিভাবে একটা সিরিজ স্টেশনারি নাকি নন স্টেশনারি সেটা পরীক্ষা করতে পারি যেটাকে বলা হয় টেস্ট ফর স্টেশনারিটি এটা কিছুটা হবে
টেস্ট ফর স্টেশন। মানে হলো যে একটা স্টেশনারি কিনা নাকি নন স্টেশনারি সেটা কিভাবে আমরা বুঝবো, বুঝতে পারার উপায় কি? বা দু ধরনের টেস্টের কথা বলবো, একটাকে বলা হয় গ্রাফিক্যাল টেস্ট, একটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। দু ধরনের টেস্ট আছে। টেস্ট অফ স্টেশনারিতে আমরা বের করার চেষ্টা করি যে কোনো সিরিজ স্টেশনারি কিনা সেটা বের করার চেষ্টা করি আমরা। আচ্ছা, আরেকটা হলো যে যদি কোনো সিরিজ নন স্টেশনারি হয় তবে সেটাকে আমরা স্টেশনারি করে আমাদের এডুকেশনের কাজগুলো চালিয়ে নিতে পারি। এবার এই গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা বোঝার জন্য আমাদেরকে কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। প্রথম যে টার্মটা আমাদের নিয়ে আলোচনা করবো আমরা, সেটা হলো অটো কোরিলেশন ফাংশন। দুটো অ্যাপ্রোচ আছে আমরা বলছি, গ্রাফিক্যাল অ্যাপ্রোচ আর একটা বলছেন স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ। প্রথমত এই গ্রাফিক্যাল নিয়ে আমরা আলোচনা করবো। গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা বোঝার জন্য আমরা অটো কোরিলেশন ফাংশন হিসেবে জানবো। ফাংশন অটোমেশন সম্পর্কে জেনেছি, ঠিকমতো এসিআর করা হয় কোরিলেশন ফাংশন থেকে আমরা যখন কাজ করবো তখন আমরা স্টেশনারি আছে কিনা একটা সিরিজের মধ্যে সে সম্পর্কে ধারণা করবো। তো আমরা কোরিলেশন সম্পর্কে জানি। কোরিলেশন কি, দুটি জগতের মধ্যে কোরিলেশন আমরা বের করতে পারি। কোভেরিয়েন্সকে ভ্যারিয়েন্স দিয়ে বের করে ভাগ করে আমরা কোরিলেশন পাই। কোরিলেশনের একটা ফর্মুলা আছে, আমরা যে কোরিলেশন যে ফর্মুলা, এখন কোরিলেশন বলতে বুঝি দুটো জগতের মাঝে বিটুইন এক্স এন্ড ওয়াই। কোরিলেশন সমান কি, এটা হচ্ছে যে কোভেরিয়েন্স বিটুইন এক্স এন্ড ওয়াই ডিভাইড বাই রুট ওভার ভেরিয়েন্স অফ এক্স ইনটু ভেরিয়েন্স অফ ওয়াই। আমাদের কোরিলেশনের ফর্মুলা। আর অটো কোরিলেশন মানে হচ্ছে যে একটা সিরিজে নিজের সাথে নিজের সম্পর্ক। একটা সিরিজের একটা সিরিজের নিজের সাথে নিজের সম্পর্ক যদি আমি কোনো টাইম ল্যাগ না নেই তাহলে সেটা ওয়ান হবে। অর্থাৎ 5 6 7 8 9 10 একটা সিরিজ, একটা 5 6 7 8 9 10, দুটোর মধ্যে কোরিলেশন অবশ্যই ওয়ান হবে। তো অটো কোরিলেশন আমরা দুটো সিরিজকে সরাসরি কোরিলেশন বের করি না, আমরা একটা সিরিজকে ল্যাগ করে ফেলি। একটা সিরিজ ল্যাগ নেই, মনে করা যায় একটা সিরিজ হচ্ছে ওয়াইটি, একটা ওয়াইটি মাইনাস ওয়ান, তাহলে দুটো সিরিজ দু রকম হয়ে গেল, একটা ওয়াইটি মাইনাস ওয়ান, একটা ওয়াইটি। একই সিরিজ কিন্তু একটাতে ল্যাগ আছে, একটাতে কারেন্ট ভ্যালু। তো আমরা যদি এই দুটো সিরিজকে কোরিলেশন বের করি তখন সেটাকে বলা হবে অটো কোরিলেশন বলা হবে। এটাকে অটো কোরিলেশন এট ল্যাগ লেন্থ ওয়ান, কারণ দুটো সিরিজের মধ্যে এক টাইম পিরিয়ড ব্যবধান আছে। ঠিক একইভাবে আমরা ইচ্ছা করলে ওয়াইটি এর সাথে ওয়াইটি মাইনাস টু এর কোরিলেশন বের করতে পারি। আমরা ওয়াইটি থেকে ওয়াইটি মাইনাস টু সিরিজটা বের করতে পারি, বের করার পরে এই দুটো সিরিজের মধ্যে কোরিলেশন বের করতে পারি, ওয়াইটি এর সাথে ওয়াইটি মাইনাস টু এর কোরিলেশন বের করতে পারি। তো এই যে কোরিলেশন আমরা বের করি তখন সেটাকে বলা হবে অটো কোরিলেশন এট ল্যাগ লেন্থ টু। ইন জেনারেল আমরা একটা ওয়াইটি সিরিজের সাথে ওয়াইটি মাইনাস কে, কে মানে কতটুকু দূরত্বে কোন ল্যাগ লেন্থে আমি কোরিলেশন বের করছি, তাহলে আমরা ওয়াইটি এর সাথে ওয়াইটি মাইনাস কে এই দুটো সিরিজের কোরিলেশন বের করতে পারি। সেটাকে বলা হবে কি অটো কোরিলেশন এট ল্যাগ লেন্থ কে। এই তাহলে আমরা যদি এটা বের করে যদি মনে করো আমরা যে ওয়াইটি এর সাথে কোরিলেশন দেখছি, এগুলো অটো কোরিলেশন বলা হয়। নিজের সাথে নিজের ওয়াইটি এর সাথে ওয়াই টি মাইনাস কে, কে মানে কে ল্যাগ লেন্থের কোরিলেশন বের করছি। তো এটা কি হবে, এটা হবে কোভেরিয়েন্স বিটুইন ওয়াইটি এন্ড ওয়াইটি মাইনাস কে। কি রকম, আর এখানে কি রুট ওভার ভ্যারিয়েন্স অফ ওয়াইটি এন্ড ভ্যারিয়েন্স অফ ওয়াইটি মাইনাস কে। এটা আমরা সংক্ষেপে ভ্যারিয়েন্স অফ ওয়াইটি দিয়ে লিখতে পারি। এটা আমরা বা একটা সিরিজের ভ্যারিয়েন্স, এটাকে একটু সংক্ষিপ্ত করে
থেকে একটু সিম্পলিফাই করে আমরা অনেক সময় লিখে থাকি ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স এট ল্যাগরেঞ্জ কে, এটাকে আমরা গামা কে দিয়ে লিখে থাকি। গামা কে এটাকে কোভ্যারিয়েন্স এট ল্যাগরেঞ্জ কে, ওয়াই এর সাথে ওয়াই মাইনাস কে যে কোভ্যারিয়েন্স সেটাকে আমরা গামা কে লিখেছিলাম, কোভ্যারিয়েন্স এট ল্যাগরেঞ্জ কে। আর এটা হচ্ছে আমরা গামা জিরো। গামা জিরো মানে হচ্ছে ভ্যারিয়েন্স, গামা জিরো মানে ভ্যারিয়েন্স অফ দ্য সিরিজ ওয়াইটি। সাধারণত এই সিরিজের এটার ভ্যারিয়েন্স মোটামুটি কাছাকাছি, ওয়াইটি মাইনাস কে ভ্যারিয়েন্স এখানে কয়েকটা সংখ্যা কয়েকটা এলিমেন্ট থাকে না, এখানে সবগুলো এলিমেন্ট থাকে না, ভ্যারিয়েন্স প্রায় কাছাকাছি। এই জন্য আমরা এটাকে স্কয়ার রুটকে আমরা ভ্যারিয়েন্স অফ ওয়াইটি বলতে পারি। ভ্যারিয়েন্স অফ ওয়াইটিকে আমরা গামা জিরো দিয়ে দিচ্ছি, ভ্যারিয়েন্স অফ ওয়াইটি কোনো ল্যাগ লেন্থ নাই, আছে দুটো ফলাফল সম্পর্কিত করা হয়। তাহলে আমরা বলছি যে অটো কোরিলেশন হলো যে কোভ্যারিয়েন্স বিটুইন দ্য সেম সিরিজ এট ল্যাগরেঞ্জ কে ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ দ্যাট সিরিজ। কোভ্যারিয়েন্স কে ভ্যারিয়েন্স দিয়ে ভাগ করলে আমরা অটো কোরিলেশন পাই। এখন আমরা এই যে ল্যাগরেঞ্জ কে এর মানটা বিভিন্ন রকম নেওয়া যায়। এর মান সাধারণত অটো কোরিলেশনের মানটা এটা যে রেঞ্জ সেটা হলো 0 থেকে 1 এর মধ্যে। শুধু অটো কোরিলেশনের কোরিলেশনের ক্ষেত্রে পাই যে রেঞ্জ সেটা হলো অটো কোরিলেশন আমরা একটা রো কে দিয়ে রেখে দিই। রো কে মানে কে ল্যাগরেঞ্জে অটো কোরিলেশন, এই রো কে মানটা 0 থেকে 1 এর মাঝামাঝি করবে, রেঞ্জ সেটা হবে। তাহলে কে ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 2, কে ইকুয়াল টু 3 বিভিন্ন মানে আমরা এই অটো কোরিলেশনের মানটা বের করতে পারি। বের করে সেটাকে আমরা প্লট করতে পারি। প্লট করলে একটা যে চিত্র পাওয়া যাবে সেটাকে বলা হয় অটো কোরিলেশন ফাংশন বলা হয়, সেটাকে অটো কোরিলেশন ফাংশন। আমরা যদি এই অটো কোরিলেশন ফাংশনটাকে যদি প্লট করি, আমরা এটাকে প্লট করি, এদিকে রো কে দিলাম, এদিকে কে দিলাম। এই যদি 1 হয় তাহলে এটা একটা মান পাবে, অটো কোরিলেশনটা মান 0.8 বা 0.9 মান পাবে। কে যদি 2 হয় একটা মান পাবে। তখন তো ল্যাগরেঞ্জ বাড়ানো হলে অটো কোরিলেশন মানটা কমে যাবে, কাছাকাছি থেকে যে সম্পর্ক থাকে দূরে থাকে সম্পর্ক। এটা আমাদের অটো কোরিলেশন, এটাকে বলা হয় এইচসিএফ বলা অটো কোরিলেশন ফাংশন প্লট, বা এটা যে প্লট করা হলো আঁকা হলো প্লট অফ এইচসিএফ। এটা নাম আছে, এটাকে বলা হয় কোগ্রাম বলা হয়। প্রোগ্রাম এবং এই যে কোরিলেগ্রাম বা অটো কোরিলেশন ফাংশনের যে চিত্র, কে মানটা যদি খুব দ্রুত ডিকে করে, দ্রুত যদি কমে যায় সম্পর্ক ল্যাগরেঞ্জ বাড়বে, তাহলে আমরা অনুমান করতে পারি যে এটা স্টেশনারি সিরিজ। স্টেশনারি সিরিজের ক্ষেত্রে স্টেশনারি সিরিজ যেটা, সেক্ষেত্রে এসে ফলস কুইকলি, আর নন স্টেশনারি হলে এটা সহজে ফল করতে চায় না। স্টেশনারি decays slowly. তাহলে আমরা গ্রাফিক্যাল দিক থেকে চিন্তা করলে একটা সিরিজকে আমরা স্টেশনারি বলতে পারি যদি ওই সিরিজ এর এসিএফ ফাংশনটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা নেই, সেটা যদি দ্রুত ফল করে এসিএফ এর মানটা, তাহলে আমরা বলতে পারি সেটা স্টেশনারি সিরিজ। আর যদি খুব ধীর গতিতে ফল করে তাহলে সেই সিরিজটাকে বলতে পারি আমরা নন স্টেশনারি সিরিজ। এটা হলো গ্রাফিক্যাল, কিন্তু এটাকে আমরা পরিসংখ্যিক ভাবে বা স্ট্যাটিস্টিক্যাল আমরা চেক করতে পারি, পরীক্ষা আছে।
সেট টেস্ট এটা হলো আমাদের যে আমি একটা ওয়াইডি সিরিজ, এটা মনে করো আমাদের কিছু মান নেই, 5 7 4 3 6 কিছু মান দিলাম। এখান থেকে আমি কি করতে পারি, ওয়াইটি মাইনাস 1 লিখতে পারি। এখানে কে ইনটু 1, তাহলে টি মাইনাস 1 মানে এটা প্রথম মানটা নাই, এটা আগের মানটা নাই, এটা আগের মান 5, এটা আগের মান 7, এটা আগের মান 4, এটা আগের মান 3, আর এটা আরেকটা সিরিজ এই করতে পারি আমি, ওয়াই টি মাইনাস 2, ওয়াই টি মাইনাস 2 মানে হচ্ছে কে ইকুয়াল টু 2। তো এখন এটার আগে, এটার আগে মান তো নাই, এটার আগে মানও নাই, এটার আগে মান 5, এটার আগে মান 7, এটার আগে মান 4। কেমন? তাহলে এখন যদি আমরা এই এসএল বের করি 1 এর জন্য, কে ইকুয়াল টু 1 এর জন্য, ঠিক আছে? কে ইকুয়াল টু 1 এর জন্য আমি রো 1 পাবো। তো 1 সমান কত হবে, 1 বাই গামা 0। গামা 1 মানে কি, কোভেরিয়েন্স বিটুইন ওয়াইটি আর ওয়াইটি মাইনাস 1। এই দুটোর কোভেরিয়েন্স, এই দুটোর সাথে কোভেরিয়েন্স কেমন করতে হবে, ওয়াই ব্যালেন্স দিয়ে ভাগ করতে হবে। কেমন? রো 1 এর মানটা পাবো। আর রুটি সমান কত হবে, রুটি সমান হবে আমার গামা 2 কে গামা 0 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ওয়াইটি এর সাথে ওয়াইটি মাইনাস 2 এর কোভেরিয়েন্স বের করতে হবে, তারপর গামা 0 দিয়ে মানে ওয়াইটি এর যে ভ্যারিয়েন্স সেটাকে ভাগ করতে হবে। তাহলে আমি রুটি এর মান পাবো। দুটো কিরকম মান পাবো, এটা মনে করলে পাওয়া গেল 0 বাই, এটা ক্যালকুলেশন গুলো পাওয়া যাবে সাইড, এটার মান পাওয়া গেল মাত্র 0.5 পাওয়া। তাহলে রো 1 সমান কত, এটা হচ্ছে রো 1, রো 1 সমান হচ্ছে আমার 0.7, আর রো 2 সমান কত 0.5। মানটা সিরিজের উপর ডিপেন্ড করবে, ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে। তাহলে 1 2 3 এগুলো হচ্ছে আমার কে এর মান, মানগুলো আমাকে এস এর করতে হবে। যদি খুব দ্রুত ফল করে রো 1 রো 2 এর মানগুলো, তাহলে সে স্টেশনারি, আর যদি ধীর গতিতে ফল করে সেটা হবে নন স্টেশনারি। এখন এটা আমাদের, এটা হলো আমাদের গ্রাফিক্যাল চেক। আর আমাদের স্ট্যাটিস্টিক্যাল চেকটা হলো, স্ট্যাটিস্টিক্যাল চেক যদি করি সেক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা অপশন আছে। যদি আমাদের লার্জ সিরিজ হয়, অনেকগুলো ইলেভেন থাকে সিরিজের, 100 200 300 এরকম থাকে, সেক্ষেত্রে আমরা খুব সহজে একটা টেস্ট দিতে পারি। টেস্টটাকে বলা হয়